শরীফ ওসমান হাদির কবরে আছেন আমাদের আরেকজন সহকর্মী পিন্টু। আমরা চলে যাব তার কাছে, তিনি কি দেখতে পাচ্ছেন গাড়িবহরটি নিয়ে সর্বশেষ জানাবেন পিন্টু। খুবই সুশৃঙ্খল ভাবে, সারিবদ্ধ ভাবে লাইফ বয় লিমিটেড এডিশন প্যাক কিনে জিতে নিতে পারেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 টিকিট। লাইফ বয় জাতীয় পতাকা এবং বিএনপির দলীয় যে পতাকা রয়েছে সেটি হাতে নিয়ে তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছেন। আমি এই মুহূর্তে রয়েছি বিদ্রোহী কবি কাজী নজরুলের মাজারের সামনে, যেখানে শহীদ ওসমান হাদির সমাধিস্থল। এখানেই আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কবর জিয়ারত করবেন, সেই সঙ্গে শহীদ শরীফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা দেখেছিলাম যেদিন 300 ফিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান হয়, সেখানে কিন্তু তিনি শরীফ ওসমান হাদির কথা তিনি সেখানে বলেছিলেন। আরো একটি বিষয় তিনি বলেছিলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। হাদির সহযোদ্ধারা যেটি বলছেন যে এই আধিপত্যবাদের বিরুদ্ধে হাদি ছিল প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি তার পুরো রাজনৈতিক জীবন প্রতিবাদ করে গিয়েছেন। সেই আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণেই হাদিকে গুলি করে হত্যা করা হয়। আমরা দেখছি যে এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরটি শাহবাগ মোড় দিয়ে প্রবেশ করে চারুকলার সামনে অবস্থান করছেন। সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আর এই বিদ্রোহী কবি কাজী নজরুলের মাজারের ভেতরে অবস্থান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির সিনিয়র নেতারা, সেই সঙ্গে সাবেক ছাত্র নেতারা ভেতরে অবস্থান করছেন। আরো অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, সাদা দলের আহ্বায়ক সেখানে রয়েছেন। সেখানে আমরা দেখেছি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন সেখানে রয়েছেন, সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকরা এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মাজারের ভেতরে অবস্থান করছেন। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরটি প্রবেশ করেছে। আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। সকাল থেকে পুলিশ, র্যাব, বিজেপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা নিয়োজিত রয়েছেন। আমরা দেখছি নেতা কর্মীরা আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 17 বছর পরে নেতা কর্মীরা কাছে পেয়ে তারা আসলে আবেগ ধরে রাখতে পারছে না। তাই চাইলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদম কর্ডন করে নিয়ে যাচ্ছেন। হাত নেড়ে নেতা কর্মীরা তাদের প্রিয় নেতাকে বরণ করে নিচ্ছেন। যেটি বলছিলাম, 300 থেকে তারেক রহমানের যে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, সেখানে তিনি 1971 থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তিনি তার বক্তব্যে প্রথমেই 1971 সালে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে 1975 সালের 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস, যেই দিন বিপ্লবী জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে নিয়ে আসেন সেই দেশি বিদেশি চক্রান্তকারীদের কাছ থেকে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথাও তিনি তার বক্তব্যে তুলে আনেন। সবশেষ 24-এর যে গণঅভ্যুত্থান, তিনি এটিকে বলেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার গণঅভ্যুত্থান হিসেবে তিনি অভিহিত করেন। এবং আমরা আজকে তার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে দেখছি আজকের কর্মসূচি তার বেশিরভাগই ছিল 24-এর গণঅভ্যুত্থান কেন্দ্রিক। তিনি গতকাল প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন, সেখানে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন, আমরা সেই চিত্র দেখেছি। এরপরে
তিনি সেখান থেকে যান জাতীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধা এবং ৭১ সালের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আজকে তার প্রথম কর্মসূচি হচ্ছে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করা। এরপরে তার কর্মসূচি ছিল জুলাই গণঅভ্যুত্থানে আহত যারা পঙ্গু হাসপাতালে রয়েছে তাদেরকে দেখতে যাওয়া, কিন্তু সেটি বাতিল করা হয়েছে কারণ পঙ্গু হাসপাতালে এখন জুলাই গণঅভ্যুত্থানে আহত কেউ নেই। আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির যে গেট রয়েছে সেই গেটের সামনে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহর ধীরে ধীরে বিদ্রোহী কবি কাজী নজরুলের মাজারের সামনে আসছেন। এই মাজারের মূল ফটক দিয়ে তিনি প্রবেশ করবেন। ফটকের সামনে বিজেপি সদস্যরা রয়েছেন, বাড়ির সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, একদমই কাছাকাছি চলে এসেছেন।